আচ্ছা, আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এসইসি হিস্ট্রি যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। তোমরা জানো যে 3 সপ্তাহ ধরে তোমাদের কিন্তু মেজর হিস্ট্রি ক্লাস হলো বা মেজর হিস্ট্রি ক্লাস নিয়ে আমি আলোচনা করলাম। তো আজকে আমি এসএসসি হিস্ট্রি নিয়ে তোমাদের লাইভ ক্লাসে আলোচনা করছি এবং তোমাদের স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স যেটা আছে এসএসসি, গত বছর যেই কোশ্চেন প্যাটার্নের প্রশ্ন ছিল এই বছরও কিন্তু তোমাদের সেম কোশ্চেন প্যাটার্ন থাকবে। তোমাদের যদি বলো, আমি কিন্তু তোমাদের যে সিলেবাসটা প্রোভাইড করেছিলাম সেখানে কিন্তু টোটাল তোমাদের স্ক্রিনে তোমরা দেখতেও পাবে যে 40 মার্কসের থিওরি হবে। সেই 40 মার্কসের থিওরির মধ্যে তোমরা কোশ্চেন প্যাটার্ন নিশ্চয়ই জানা আছে তোমাদের, যে কোশ্চেন প্যাটার্ন 1 মার্কসের তোমাদের 5টা লিখতে হবে, 5 নম্বরের 3টা। তাহলে 5 নম্বরে যদি 3টা লিখতে হয় 3 5 15 নম্বর হয়ে গেল এখান থেকে। 1 নম্বরের 5টা লিখতে হবে এসসিকিউ, তাহলে 5 নম্বর ওখানে হয়ে গেল 20 নম্বর টোটাল, আর 10 নম্বর লিখতে হবে 2টো। এই হলো টোটাল তোমাদের 40 মার্কসের হবে এসইসি হিস্ট্রি পরীক্ষা। এবার তোমাদের 20 নম্বর হচ্ছে ফিল্ড স্টাডি অথবা প্রজেক্ট থাকবে এবং তোমার হচ্ছে 10 নম্বর থাকবে ইভ্যালুয়েশনের ওপরে এবং আরও 5 নম্বর থাকবে তোমাদের অ্যাটেন্ডেন্সের ওপরে। টোটাল 75 মার্কসের ওপরে তোমাদের এসএসসি হিস্ট্রি পরীক্ষার যে সিস্টেমটা হবে সেখানে দেখাচ্ছে টোটাল 75 মার্কস। কিন্তু রিটেন এক্সাম যেটা হবে সেটা কিন্তু 40 মার্কসে, যেটা আমি তোমাদেরকে পড়াবো এবং নোটসপত্র যাবতীয় জিনিস প্রোভাইড করব। কিন্তু বাকি যে মার্কসগুলো আছে সেগুলো কিন্তু কলেজের উপরে ডিপেন্ডেন্ট। কলেজের টিচাররা যা ক্লাস নেবেন, যা তোমাদের অ্যাক্টিভিটিগুলো দেবে সেই অ্যাক্টিভিটিগুলো তোমাদের জমা করতে হবে। মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমায় একটা সময় পরে বলে যে স্যার আমি তো জানতাম না কলেজ থেকে কি দিয়েছে, আমি না প্রজেক্ট জমা করতেই ভুলে গেছি। তো এটা যেন না হয়, তোমাদের কলেজের সাথেও কন্টিনিউ লিঙ্কগুলো থাকতে হবে এবং কলেজ যেটা বলছে সেটা সেই অনুযায়ী কিন্তু তোমাদের চলতে হবে। কলেজের স্যার ম্যামদের কথাও তোমাদের শুনতে হবে এবং যেইভাবে তোমাদের বলেছে ঠিক সেইভাবে তোমরা করবা। ক্লিয়ার? তো প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর্কাইভস। আর্কাইভস মানে বোঝায় লেখাগার বা সংরক্ষণাগার। আর্কাইভস মানে বোঝায় লেখাগার বা সংরক্ষণাগার। এবার এখান থেকে তোমরা কি পড়বা? আর্কাইভস থেকে পড়বা তোমরা ডেফিনেশন অ্যান্ড টাইপস। ডেফিনেশন মানে কাকে বলে বা সংজ্ঞা, যে আর্কাইভস বা লেখাগার কাকে বলে বা সংরক্ষণাগার কাকে বলে। দেন টাইপস মানে ধরন, লেখাগার কয় ধরনের হয় এবং কি কি নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করব। তো তোমাদের একটা সুবিধার্থে আমি বলছি, দেখবা যে গত বছর তোমরা যারা আমার কাছে পড়েছো তারা কিন্তু হুবহু এসএসসি হিস্ট্রিতে সবকিছু কমন পেয়েছো। বলতে পারবে না যে স্যার কোনো কিছু আনকমন ছিল, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়েছিলে। এম আই রাইট? তাই তো? তোমরা যারা গত বছর ইউটিউব থেকে সাজেশন দেখেছিলে তারাও কমন পেয়েছো, আর যারা আমাদের কাছে অনলাইনে গত বছর পড়েছো তারাও কিন্তু সম্পূর্ণটাই কমন পেয়েছো। তো গত বছর আমাদের নোটসগুলো দিতে দিতে একটু লেট হয়ে গেছিল, কারণ যেহেতু হেরিটেজের ওপরে আমরা কোনোদিনও পড়াইনি। আমাদের নর্থ বেঙ্গলে আর্ট অ্যান্ড আর্কিটেকচার আমরা পড়িয়েছি এবং তার সাথে সাথে মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস পড়িয়েছি। এই বছর যেমন তোমাদের মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস আছে বা আর্কাইভস অ্যান্ড মিউজিয়াম আছে, এটার উপরে নোটসপত্র আমাদের রেডি আছে। এবার এটার উপরে যাবতীয় জিনিস আজকেই আপলোড করা দিচ্ছি তোমাদের ক্লাসরুমে এবং সেগুলো সম্পূর্ণভাবে তোমরা নোটসগুলো কিন্তু আজকে পেয়ে যাচ্ছ, 1 নম্বরের 5 নম্বরের এবং তোমরা প্রিভিয়াস একটা সাজেশনও আমাদের করা আছে, সেই সাজেশনটাও আমি আপলোড করিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা পড়লে পরে ম্যাক্সিমাম কোশ্চেন্স কমন পেয়ে যাবা। এবার তোমাদের জন্য একটা কথা বলছি, শুনবে ধ্যান দিয়ে। তোমরা যদি প্রিভিয়াস তোমাদের সিনিয়র দাদা দিদি যারা ছিল, তারা যারা 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টারে যাদের এসএসসি হিস্ট্রি ছিল, তোমরা যদি সার্চ করো তাহলে কিন্তু সেখানেও তোমরা দেখবে নোটসপত্র কিন্তু অনেকটাই বা ম্যাক্সিমাম নোটসপত্র তোমরা কিন্তু পেয়ে যাবে। যেমন মনে করো বিশেষ করে কোশ্চেন প্যাটার্নটা তোমরা বুঝে যাবে এবং কি ধরনের প্রশ্ন তোমাদের করা হয় সেটাও তোমরা বুঝে যাবে। সমস্ত প্রশ্নগুলো কিন্তু ইংরেজিতে করা হবে। যারা অনার্সের স্টুডেন্ট, তোমরা অনার্স বলতে গেলে তোমাদের মেজরে হিস্ট্রি রয়েছে এবং তোমাদের কিন্তু প্রশ্নপত্র যেটা হবে সেটা কিন্তু পুরোটাই হবে ইংলিশ ভার্সন। সুতরাং ইংলিশ ভার্সনের প্রশ্নের সাথে যদি আমাদের একটা লিঙ্ক না থাকে এবং আমরা যদি সেগুলোকে নিয়ে চর্চা না করি তাহলে কিন্তু আমরা কখনোই ভালোভাবে কিন্তু আমরা পরীক্ষায় প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবো না, এটা মাথার মধ্যে রাখবে। এবার তোমাদের আর্কাইভসের মধ্যে প্রথমে বললাম ডেফিনেশন মানে কাকে বলে লেখাগার বা কাকে বলে সংরক্ষণাগার, সেটা তোমরা পড়বে। দেন আমরা পড়বো টাইপসগুলো। টাইপস মানে ধরন বা শ্রেণী বিভাগ বা কয় প্রকার ও কি কি আর্কাইভস, এগুলো সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে, বা ডিফারেন্ট টাইপস অফ আর্কাইভস। ওকে। দেন আমাদের বি নাম্বার পার্টে বলেছে এখানে টেকনিক্স অফ তোমার আর্কাইভিং,
অর্থাৎ এখানে সংরক্ষণাগারের কৌশলগুলো কি কি রয়েছে সেই কৌশলগুলো সম্পর্কে আমরা পড়ব। কালেকশন পলিসিস, এথিক্স অ্যান্ড হচ্ছে প্রসিডিওরস, অর্থাৎ এখানে আমরা সংগ্রহ নীতি, সংগ্রহশালায় যে কি করে সংগ্রহ নীতি মানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তো আমরা সংগ্রহশালায় বা লেখাগার তো সব জিনিস আমরা তো সেখানে সংরক্ষণ করতে পারি না, তার জন্য কিছু নীতি আছে, সেই রুলস রেগুলেশনগুলো আমাদের পড়তে হবে। দেন বলছে নৈতিকতা এবং পদ্ধতিগুলো, প্রসিডিওর মানে পদ্ধতি বোঝাচ্ছে, এথিক্স মানে নৈতিকতা, আর পলিসিস মানে এখানে নীতিগুলো। ওকে, কালেকশন পলিসিস মানে যে আমরা যে সংরক্ষণ করব তার নীতিগুলো কি কি রয়েছে, লেখাগারে যে কোনো জিনিস সংরক্ষণ করব তার নীতিগুলো কি কি রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে হয় তোমার নীতি, না হয় তোমার নৈতিকতা, না হয় তোমার পদ্ধতি, এই তিনটে পার্টের মধ্যে একটা আসবেই। লেখাগারের ডেফিনেশন অথবা টাইপসের মধ্যে একটা আসবেই। দেন আর্কাইভস অ্যান্ড সোসাইটি, অর্থাৎ লেখাগার এবং সমাজ, এখানে রোল অ্যান্ড ফাংশনস। রোল মানে সংরক্ষণাগারের কি ভূমিকা রয়েছে, সংরক্ষণাগার আর সংগ্রহশালা দুটোর মধ্যে গুলাবানা কিন্তু। আর্কাইভস মানে সংরক্ষণাগার আর মিউজিয়াম মানে সংগ্রহশালা বা জাদুঘর, এই দুটো জিনিসের মধ্যে গুলাবানা কিন্তু কখনোই ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলিয়ে ফেলে। আর্কাইভস মানে সংরক্ষণাগার আর মিউজিয়ামস মানে সংগ্রহশালা, আর্কাইভস মানে লেখাগার, মিউজিয়াম মানে জাদুঘর, এগুলো জিনিস গুলাবানা, গুলালে এবারে একদম গুলিয়ে যাবে। আর রোল মানে ভূমিকা, যদি বলে সমাজে সংগ্রহশালার বা লেখাগারের কি ভূমিকা রয়েছে, সংগ্রহশালা বলছি, সংরক্ষণাগার বা লেখাগারের কি ভূমিকা রয়েছে সমাজে, এটার থেকেও প্রশ্ন আসে। এবং ফাংশনস মানে কার্যাবলী, যদি বলে লেখাগারের কার্যাবলীগুলো কি কি আছে আলোচনা করো, তাহলেও কিন্তু এখান থেকে তোমরা লিখতে পারবা। তো আর্কাইভস থেকে কি কি ধরনের প্রশ্ন আসে, কেমন কেমন ধরনের প্রশ্ন আসে, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আমি তোমাদের সঙ্গে আলোচনা করে ফেললাম আজকের ক্লাসটাতে। এবং তোমাদের যে নোটসপত্র আজকে দিয়ে দেওয়া হচ্ছে এসএসসি হিস্ট্রির, সেখানে কিন্তু তোমরা ম্যাক্সিমাম নোটস কিন্তু যেগুলো আমি বলছি বিশেষ করে, যেমন কাকে বলে লেখাগার, লেখাগার কয় প্রকার ও কি কি, মানে তোমার টেকনিক্সগুলো কি কি আছে, কালেকশনস পলিসিস মানে সংগ্রহের নীতি, এথিক্স নৈতিকতা, অ্যান্ড প্রসিডিওরস মানে পদ্ধতি, দেন আর্কাইভস অ্যান্ড সোসাইটি মানে লেখাগার এবং সমাজ, রোল অ্যান্ড ফাংশনস মানে ভূমিকা এবং কার্যাবলী, এগুলো গেল আর্কাইভসের মধ্যে বা লেখাগারের মধ্যে। এবার নেক্সট আমাদের পার্ট 2-তে আছে মিউজিয়াম, অর্থাৎ এখানে দুটো পার্ট করা হয়েছে, ইউনিট 1 ইউনিট 2। ইউনিট 1-এ গেল আমাদের আর্কাইভস, এবং এই আর্কাইভস থেকে কোন কোন পার্টগুলো আমরা পড়বো সেগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। এবার তোমাদের মিউজিয়ামস থেকে কি কি আমরা পড়বো বা সিলেবাসটা কি কি আছে সেটা সম্পর্কে একটু বলে দিচ্ছি। মিউজিয়াম থেকে তোমাদের একইভাবে ডেফিনেশন অ্যান্ড টাইপস পড়তে হবে। মিউজিয়াম কাকে বলে বা জাদুঘর কাকে বলে, যদি ক্লাস 12-এর তোমাদের কাছে কারো কাছে বই থেকে থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে ক্লাস 12-এর বই আছে, ক্লাস 12-এর ফার্স্ট লেসন থেকে তোমাদের দেওয়া জাদুঘর এর ওপরে ফার্স্ট লেসনে নোটস করা আছে। টেক্সট বই যদি জীবন মুখোপাধ্যায়ের টেক্সট বই থাকে তাহলে সেখানেই তোমরা পেয়ে যাবে, বা যদি কোনো মানে বই থাকে সেখানেই তোমরা পেয়ে যাবে। মিউজিয়াম যদি পড়া থাকে তোমাদের খুব সুবিধা হবে, যার জন্য বললাম ক্লাস 12-এর বই থেকে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। কাকে বলে জাদুঘর তুমি সেখান থেকে আরামসে পড়ে নিতে পারো, বা সংগ্রহশালা কাকে বলে তুমি সেখান থেকে পড়ে নিতে পারবে সুন্দরভাবে। দেন টাইপস, টাইপস মানে যদি বলে জাদুঘরের ধরনগুলি সম্পর্কে আলোচনা করো, যদি বলে জাদুঘরের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, যদি বলে জাদুঘরের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো, যদি বলে জাদুঘর কয় প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা করো। এই 4টে প্রশ্নের উত্তর কিন্তু সেম হবে, এটা মাথায় রাখতে হবে। অনেকে বলে স্যার ক্লাসিফিকেশন কি আলাদা জিনিস, ডিফারেন্ট টাইপস কি আলাদা জিনিস, না এটা কিন্তু সেম জিনিস হবে। দেন বলছে কালেকশন, কালেকশন মানে বোঝাচ্ছে সংগ্রহ। এখানে কি কি আমরা পড়বো, সংগ্রহ বলতে ফিল্ড এক্সপ্লোরেশন আছে, মানে আমরা বিশেষ করে ক্ষেত্র বা ফিল্ড মানে আমরা মাঠ বুঝি, মাঠ বলতে এখানে ফিল্ড মানে ক্ষেত্র, কোন জায়গায় গিয়ে আমরা সার্চ করছি, সেই ফিল্ড এক্সপ্লোরেশন মানে ফিল্ড অনুসন্ধান আছে আমাদের। এক্সকাভেশন আছে মানে খনন। দেন আমাদের পারচেস মানে ক্রয়, গিফট অ্যান্ড তোমার হচ্ছে মানে অ্যাকচুয়ালি মানে মিউজিয়ামে যে কালেকশনগুলো আসে বা মিউজিয়ামে যে জিনিসগুলো আসে, বিশেষ করে মিউজিয়াম কখনো তোমরা দেখেছো, এনিওয়ান কেউ কখনো মিউজিয়াম দেখেছো? ইয়েস অর নো? কেউ কি মিউজিয়াম দেখেছো কখনো? দেখোনি মিউজিয়াম? যদি দেখার সুযোগ না হয়, স্যার কুচবিহার রাজবাড়িটাই গিয়েছিলাম আর কি, সেখানে হয়তো কিছু পাবে তুমি। তুমি কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মাঠে যে মিউজিয়ামটা আছে
সেই মিউজিয়ামটা তোমরা গিয়ে দেখতে পারো। সেই মিউজিয়ামটা তোমার হচ্ছে কিন্তু অনেক কিছু রাখা আছে। তাহলে এই যে মিউজিয়ামে যে জিনিসগুলো রাখা হয় সেগুলো কোথা থেকে আসে? এক হচ্ছে ক্ষেত্র অনুসন্ধানের মাধ্যমে সেখানে রাখা হয় জিনিসপত্র, মানে কোনো একটা জায়গায় সার্চ করার পরে মাটি খুঁড়ে যেগুলো জিনিস পাওয়া যাচ্ছে সেগুলো একটা জায়গায় মানে মিউজিয়ামে আমি সংরক্ষণ করে রাখতে পারি, এটা গেল একটা পার্ট। দেন বলছে এক্সকাভেশন, মানে খনন কার্যের ফলে আমি রাখতে পারি কিছু জিনিস, খনন কার্যের ফলে যেটা পাওয়া গেল। যেমন আমি যখন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়ি, মাস্টার ডিগ্রি করছি রেগুলারে, তখন কিন্তু সেখানে একটা মাটিগাড়া একটা নৌকা পাওয়া গেছিলো এবং সেই নৌকাটা দীর্ঘদিন যাবৎ মানে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রাঙ্গণে রাখা হয়েছিল, পরে সেটাকে পাঠিয়ে দিয়েছিল বাইরের কোনো ইউনিভার্সিটিতে বা বাইরের কোনো জাদুঘরে। কারণ আমাদের মানে নর্থ বেঙ্গলে এত বড় মানে ওই এত বড় নৌকা রাখার মতন কিন্তু ছিল না। সাউথ ইন্ডিয়া যেমন নৌকাগুলো, ওই যে নৌকা খেলা হয়, বোট খেলা দেখেছো তোমরা? সাউথ ইন্ডিয়া যে বোটিং গুলো হয় দেখেছো? বোটিং বলতে পুরো লম্বা লম্বা যে বোটগুলো থাকে, নৌকাগুলো যে রেস হয়, ঠিক আছে? বিশেষ করে ভেম্বানাথ লেকে, ভেম্বানাথ কয়াল যে আছে পৃথিবীর দীর্ঘতম কয়াল, ওই ভেম্বানাথ লেকে কিন্তু এই রেসগুলো চলে। সেখানে আমি গিয়েছিলাম কেরালায়, কিছুদিন আগে পুজোতে আমি গিয়েছিলাম কেরালায়, সেখানে দেখে আসলাম। কেরালাকে বলা হয় ভগবানের নিজের শহর বা গডস ওন কান্ট্রি, খুব সুন্দর জায়গা একটা। তো আচ্ছা, ক্যামেরাগুলো তোমাদের আবার বন্ধ হয়ে গেল কেন? স্টুডেন্টরা কি ঘুমোচ্ছ নাকি? আমি বুঝতেছি না, হঠাৎ করে ক্লাস চলতে চলতে ক্যামেরাগুলো কেন বন্ধ হয়ে যায়? আচ্ছা, তো কি বললাম, এই যে কেরালায় গিয়ে যে সেখানে দেখলাম, তো এরকম বড় ধরনের একটা নৌকা পাওয়া গেছিল, একদম সেম ওরকম ধরনের। তো সেটা কিন্তু কিছুদিন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রাঙ্গণে রেখেছিল, কিন্তু সেটা পরবর্তীকালে অন্য জায়গায় দিয়ে আসা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে কিন্তু কি হচ্ছে যে গিফট, কেউ যদি কোনো জিনিস মনে করো কোনো ইউনিভার্সিটির কাছে কিছু আছে, মানে প্রচুর মনে করো হয়তো 2টো মুদ্রা বা 3টে মুদ্রা একই ধরনের আছে, বা কেউ যদি চায় গিফট করতে মিউজিয়ামে কোনো কিছু, তাহলে সেটাও কিন্তু মিউজিয়াম রাখবে যদি তার ঐতিহাসিক গুরুত্ব থাকে। তাই পারচেস, কোনো মিউজিয়াম যদি চায় কারো কাছ থেকে কোনো কিছু পারচেস করেও নিতে পারে মিউজিয়ামে রাখার মতন হলে। তাহলে লোনস অ্যান্ড ডিপোজিটস এর মাধ্যমেও সেখানে মিউজিয়ামে আমরা বিভিন্ন বিষয় কালেকশন করতে পারি। এক্সচেঞ্জের মাধ্যমে, মনে করো এক্সচেঞ্জ মানে কি? বিনিময়। এটা আমি পড়াবো তোমাদের, এই বিষয়টাও আমি তোমাদের আলোচনা করবো। বিনিময়ের মাধ্যমেও পারচেস করা মানে মিউজিয়ামে কোনো জিনিস রাখা যেতে পারে। মনে করো সাপোজ মনে করো কলকাতা মিউজিয়াম আর আমাদের নর্থ বেঙ্গল মিউজিয়াম। এবার মনে করো কলকাতা মিউজিয়ামের কাছে কোনো জিনিস আছে 3টা আছে, আর আমাদের মিউজিয়ামের কাছে কোনো জিনিস 2টো আছে। তাহলে কি করে ওরা একটা একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ করে নিতে পারে, বোঝা গেল? এটাও কিন্তু মিউজিয়ামগুলো করে থাকে, ঠিক আছে? এইভাবে করে আমরা এই বিষয়গুলো আমরা পড়বো। আচ্ছা, তবে ট্রেজার থেকেও কিন্তু খুব আসে, ঠিক আছে? ট্রেজার মানে হচ্ছে যেটাকে আমরা বলি বিভিন্ন গুপ্তধন বাজেয়াপ্ত করেও কিন্তু আমাদের বিশেষ করে ট্রেজার ট্রোভ তোমার হচ্ছে কনফিকশন বলা হয় যেটাকে তোমার, অর্থাৎ যেটা বাজেয়াপ্ত করে যেটা রাখা হয়। মনে করো কেউ একটা কোনো ঐতিহাসিক কোনো কিছু পেয়েছে, কিন্তু সে এটা দীর্ঘদিন যাবত নিজের কাছে রেখে দিয়েছে, কেউ খবর পেয়েছে, তাহলে সেটা বাজেয়াপ্ত করে মিউজিয়ামে রাখা যেতে পারে। এবার আমরা ডকুমেন্টেশন পড়বো। জাদুঘরের ডকুমেন্টেশন বলতে প্রদর্শনী। বিভিন্ন সময়ে বিভিন্ন মানে কার্য উপলক্ষে মিউজিয়ামে কি করা হয়, বিভিন্ন জায়গায় প্রদর্শনী দেখানো হয়, সেই প্রদর্শনীর ব্যাপারে আমরা পড়বো। ডিজিটাল ডকুমেন্টেশনের ব্যাপারে পড়বো। একটু চেঞ্জ হয়েছে সিলেবাসটা আগের সিলেবাসের তুলনায়, তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা বিস্তারিতভাবে ধীরে ধীরে পড়বো। আচ্ছা, প্রিজার্ভেশন মানে সংরক্ষণ। এখানে কিভাবে মিউজিয়ামে বিষয়বস্তু সংরক্ষণ করে রাখা হয় সেগুলো সম্পর্কে আমরা পড়বো। এক্সকাভেশন, কি করে খনন কার্য চালানো হয় সেটা পড়বো। এছাড়া জাদুঘর উপস্থাপনা সম্পর্কে আমরা পড়বো। এছাড়া মিউজিয়াম অ্যান্ড সোসাইটি, অর্থাৎ জাদুঘর সমাজে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং জাদুঘর থেকে আমরা কি কি জানতে পারি, বা অতীতের বিষয় জানতে জাদুঘর আমাদের কতটা সাহায্য করে, এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আমরা পড়বো সেকেন্ড সেমিস্টার SEC তোমার হচ্ছে মানে হিস্ট্রিতে, যেটা তোমাদের আর্কাইভস অ্যান্ড মিউজিয়ামস আছে। তো এটার উপরে তোমরা মলয়, খুব সম্ভবত ঘটক বা মলয় দে হবে, তার বইটাই একমাত্র এখনো পর্যন্ত ভালো বইয়ের আওতায় পড়ছে। আমার কাছে বইটা আছে এই মুহূর্তে, কিন্তু কোথায় আছে আমি দেখতে হবে। এই বইটা একটা আছে, তোমরা হচ্ছে লেখা সংগ্রহশালা ও লেখাগারে যে বইটা দেখতে পাচ্ছ আমার হাতে, এটা হচ্ছে রঙ্গন কান্তি জানার বই, ঠিক আছে? এটাও মোটামুটি লেভেলের বই, খুব একটা ভালো যে বলবো আমি বইটা খুব একটা ভালো নয়, কেননা এই বইটার মধ্যে অনেক কিছু মিসিং আছে, ঠিক আছে? অনেক কিছু মিসিং আছে এই বইটার মধ্যে।
আর মলয়দের বা মলয় ঘটক এরকম কিছু একটা হবে। আমি বইটা পাচ্ছি না কোথায় রেখেছি। আচ্ছা পেয়েছি, এই যে এই বইটা, এই বইটা মিউজিয়ামের উপরে এই বইটা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, মিউজিয়ামের উপরে এই বইটা। আচ্ছা এটা হচ্ছে সংগ্রহশালা ও লেখাগার ডক্টর মলয় দে, মলয় ঘটক নয় মলয় দের উপরে লেখা, মানে মলয় দে আর কি লিখেছেন এই বইটা। তো এই বইটাও আছে আমার কাছে, আরো মিউজিয়ামের উপরে বেশ কিছু বই আছে। তো আমি যতটা পারবো তোমাদের আপাতত পড়ার জন্য দিয়ে দিই, তোমরা পড়তে থাকো টপিকগুলো, যত বেশি পড়বে তত তোমাদেরই ভালো, আগের থেকে পড়তে পারবে। এবং আমি এখনো বলছি যে আমরা এতটা ফাস্ট তোমাদের কাজ করে দেবো যেটা নর্থ বেঙ্গলে কেউই করে দেবে না। এবং কি সাজেশন থেকে শুরু করে আমার যেমন মেজর হিস্ট্রি বই লেখালেখির কাজও শুরু হয়ে গেছে। পাবলিশার বারবার ফোন করছে, আমি বলছি স্যার এই সপ্তাহটা আমাকে সময় দিন, এই সপ্তাহের মধ্যে আমি বই কমপ্লিট করে আপনাকে দিয়ে দেবো। অনেকটা রেডি হয়ে গেছে কাজকর্ম, তো একটু সময় লাগবে, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম দেখে কাজগুলো হয়ে উঠতে পারেনি। কিন্তু তোমাদের যে মেজর হিস্ট্রির এবং এসএসসি হিস্ট্রি যে দায়িত্বটা বিশেষ করে আমার কাছে যেটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই তোমরা জানুয়ারি মাসের মধ্যে ম্যাক্সিমাম নোটস অর্থাৎ 80% নোটস তোমরা পেয়ে যাচ্ছ জানুয়ারি মাসের মধ্যেই। বাকি তোমাদের হাতে রইলো 4 মাস, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, জুনে পরীক্ষা। তাহলে এত ফাস্ট যেটা শুধুমাত্র আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারেই পসিবল। তুমি যদি অফলাইনেও কোথাও পড়তে যাও তাও সেখানে টিচাররা একটা দুটো করে করে নোটস দেবেন, সময় করে করে কি করে 5 মাস কাটাবেন। আমি আমার স্টুডেন্টদেরও নোটস পত্র সব দিয়ে দিয়েছি, কিন্তু আমি আমার এখানে অফলাইনের স্টুডেন্টদেরও পড়া বুঝাই। আমি আগেও বলেছি আমাদের সেন্টারে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই কনস্ট্রাকশনের কাজ চলার পরে স্টুডেন্টরা ধীরে ধীরে অফলাইন এবং অনলাইনের স্টুডেন্টরা আমাদের সাথে একসাথে কাজ মানে ক্লাস করবে, একসাথে অনলাইন এবং অফলাইনের স্টুডেন্টরা একসাথে ক্লাস করবে। যেই টাইমে অনলাইনের ক্লাস হবে একই টাইমে অফলাইনের ক্লাস হবে। আমি যখন অফলাইনের স্টুডেন্টদের বোঝাবো অনলাইনের স্টুডেন্টরা ডাইরেক্ট লাইভ ক্লাস করতে পারবে। মানে তোমাদের মনে হবে না কোনো সময় যে তোমরা অন্য কোথাও পড়াশোনা করছো বা কিছু, খালি মোবাইলের নেটটা ঠিকঠাক রাখতে হবে, বাস বাদ বাকি তোমরা সব পাবে। এবার ওটাকে রেকর্ড একসাথে 3টা ক্লাস হবে আমাদের, মনে করো অফলাইনও হচ্ছে অনলাইনও হচ্ছে এবং ডাইরেক্ট ওটা ইউটিউব ভার্সনেও চলে যাচ্ছে। কিন্তু নোটস যারা পাবে শুধুমাত্র পেইড ব্যাচের স্টুডেন্টরা, তোমরা যারা অফলাইনে এবং অনলাইনে পড়ছো তারা পেইড ব্যাচের স্টুডেন্টরা শুধুমাত্র নোটস পাবে, কিন্তু ইউটিউবের স্টুডেন্টরা ক্লাসগুলো পাবে ঠিকই কিন্তু কোনো নোটস পাবে না। আমাদের যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি যে নোটসগুলো তৈরি হবে সেগুলো তারা পাবে না একেবারে। তো এটা শুধুমাত্র পেইড ব্যাচেই পসিবল, কারণ আমাদের সেন্টার চালাতে গেলে সেন্টার তৈরি করতে গেলেও তো কিছু একটা অ্যামাউন্টের প্রয়োজন, সেই অ্যামাউন্টটাই তোমাদের থেকে শুধুমাত্র নেওয়া হচ্ছে, ভেরি লেস অ্যামাউন্ট। মাত্র 1000-এ পুরো 6টা সাবজেক্টের কোর্স কমপ্লিট। এবার ভাগে দেখো তো কত করে পড়লো। আমরা খালি মেজরটার জন্য 500 নিচ্ছি, আর বাকি সাবজেক্টের মাসিক বেতন হচ্ছে 20 টাকা। একটা সাবজেক্টের মাসিক বেতন 20 টাকা হলে পরে 5 মাসের কোর্স 100 টাকা হচ্ছে একটা সাবজেক্টে। আমরা তোমাকে 5 কোর্সে 5টা সাবজেক্ট করাচ্ছি এসএসসি নিয়ে, তাহলে 5টা সাবজেক্টে 500 টাকা হচ্ছে, 20 টাকা করে হলে পারে। আর মেজরের জন্য নিচ্ছি শুধুমাত্র তোমার হচ্ছে 500, মানে 1 মাসের বেতন নিচ্ছি শুধুমাত্র, 5 মাসেরও না, 5 মাসে 100 টাকা করে 500 টাকা মেজরের জন্য খালি শুধুমাত্র নিচ্ছি। তো এইভাবে করে আমাদের কোর্সটা হচ্ছে, একটা পেপারের জন্য 500 জাস্ট শুধুমাত্র 5 মাসে। তো খুব কম, এটা তোমাদের সবাই যেন এটাকে বিয়ার করতে পারে, গরিব ছেলে মেয়ে হোক চাই মধ্যবিত্ত হোক সবাই যেন এই কোর্সটা পারচেস করতে পারে, যার জন্য কিন্তু আমাদের এই প্রচেষ্টাটা চলছে। তো তোমাদের প্রত্যেককে বলবো আজকে আমাদের সেন্টারে সেকেন্ড সেমিস্টারে তোমাদের মেজর হিস্ট্রি গ্রুপে মেবি স্টুডেন্ট সংখ্যা আজকে অবধি হয়তো 40-42 জন ক্রস করেছে, দেখছি আমি, দাঁড়াও 1 মিনিট। 46টা স্টুডেন্ট, তার মধ্যে আমাকে বাদ দিলে পরে 45 স্টুডেন্টস তোমাদের হচ্ছে এই ক্লাসরুমে। 45 স্টুডেন্টস অলরেডি হয়ে গেছে। সব থেকে বেশি হচ্ছে ইংলিশে স্টুডেন্ট, যেটা হচ্ছে আমাদের ইংলিশে 70 স্টুডেন্ট ছাড়িয়ে গেছে মেজরে। তো ম্যাডামও ক্লাস নিচ্ছেন ঠিকঠাকভাবে, সবাই মানে প্রত্যেকটা সাবজেক্টেরই ক্লাস আমাদের ঠিকঠাকভাবে হচ্ছে এই বছর সেকেন্ড সেমিস্টারে, বিশেষ করে প্রত্যেকটা সাবজেক্ট মেজরের বিশেষ করে। আর তোমাদের খুব সম্ভবত কালকে কিংবা পরশুদিন তোমাদের ক্লাস নেব হচ্ছে AEC, তোমাদের বাংলার ক্লাস হবে, এবং আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া যেটা হবে সেটার ক্লাস হবে। আর রেকর্ডেড ক্লাস তো দিচ্ছি, ইউটিউবটাকে ফলো করো প্রত্যেকে, রেকর্ডেড ক্লাসগুলো সেখান থেকে দেখে নিতে পারবে। চলো প্রত্যেকে গুড নাইট, ভালো থেকো, দেখা হবে পরবর্তী আগামী সপ্তাহে ক্লাসে। আর তোমরা নোটস পত্র আজকেই পেয়ে যাবা ক্লাসরুমে, চেক করে নোটসগুলো তুলে তুলে একেরগুলো আগে শুরু করো। হ্যাঁ, 1 নাম্বারেরগুলো যেগুলো 1 মার্কসের আছে সেগুলো আগে শুরু করো, সেগুলো দেখবে খুব সুন্দর করে টাইপিং করা আছে, ভালো করে পড়ো ওগুলো, দেখবে তাহলে 1-এর সবই কমন পাবে। চলো ভালো থেকো প্রত্যেকে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। গুড নাইট স্যার।